আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলছি মূলত এপিমেরাল ফিভার, যে ফিভারটি নিয়ে গত কয়েকদিন আগে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করা হয়েছিল আমার এই চ্যানেলে। রোগ প্রতিরোধ প্রতিকার এ বিষয়ে বিস্তারিত তথ্য সহ আলোচনা করা হয়েছে। মূলত এটা একটা ভাইরাল ডিজিজ কিংবা ভাইরাল ফিভার, 3 days সিকনেস, 3 দিনের জ্বর নামে পরিচিত। ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্যান্য ভাইরাসজনিত কারণে যে মানুষের শিশু বাচ্চা থেকে বড়দের যে সমস্যাগুলো হচ্ছে, ঠিক গরুদেরও একই প্রস্তুতি হচ্ছে বর্তমান সময়। তো আমার এই খামারে ফ্রিজিয়ান এই ষাঁড় গরুটি, বিশাল আকারের ষাঁড় গরুটির মূলত সেই জ্বরটাই ধরেছে। আমি গতকালকে সকালবেলা যখন গরুটাকে খাদ্য দিতে যাই তখন মূলত টের পাই যে আসলে ও একটু খাচ্ছে কম, তার কারণ ওর খাবার রুচি অনেক বেশি এবং খুব দ্রুততম সময়ে সে খেয়ে ফেলে। তো মাশাল্লাহ, আমি সারাদিনটাই মূলত বাসায় ছিলাম না বিভিন্ন ব্যস্ততার কারণে। আর বর্তমান জ্বরের সিজনে আমি যেহেতু হিউম্যান ডাক্তারি করি, মানুষের ডাক্তারি করি, অতএব আমার চেম্বার ছাড়া বাইরে সময় দেওয়াটাই দুর্লভ বিষয় হয়ে গেছে। এই কারণে সারাদিন দেখতে পারিনি। যখন রাত 11টার দিক বাসায় আসলাম তখন দেখলাম যে আমার গরু একদম শুয়ে পড়ছে এবং অনেক জ্বর আসছে, 107 ডিগ্রি 8 ডিগ্রির কাছাকাছি জ্বর চলে আসছে। আমার কাছে যে থার্মোমিটার ছিল সেটা দিয়ে মেপে দেখলাম। তৎক্ষণাৎ আমি যে কাজটা করলাম শুরুতে সেটি হলো যে আগে প্রচুর পানি দিলাম মাথায়। পানি দেওয়ার পরে আসলে গবাদি পশুর তেমন কোনো ওষুধ আমার কাছে ছিল না, না ব্যথানাশক না জ্বরনাশক। কয়েকটা জ্বরনাশক ছিল, ফার্স্ট ভ্যাট মানে প্যারাসিটামল ভ্যাট আর কি কয়েকটা ছিল, এগুলো দিয়ে তো আসলে হয় না। পরবর্তীতে দেখা গেল যে একে ব্যথানাশক, যে ব্যথা ধরছে ব্যথানাশক ইঞ্জেকশন ছাড়া এই জ্বরটা কমবে না। স্থানীয় একজন পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওনাকে বললাম যে আপনি আসেন, আসার পরে আপনি গরুটাকে দেখেন। উনি আসি আবার অ্যানালগ থার্মোমিটার দিয়ে দেখলো জ্বর আরও অনেক বেশি। বললো যে ভাই, ইঞ্জেকশন ছাড়া তো যাবে না এবং ডবল ডোজে ইঞ্জেকশন দেওয়া লাগবে, এটা তো অনেক বড় গরু, সিঙ্গেল ডোজের ওষুধ তেমন কোনো কাজ করবে না। আমি বললাম যে ঠিক আছে, যেটা ভালো হয় করেন, আমার গরু যেন দ্রুততম সময় সুস্থ হয়। তবে পূর্বেই বলেছি 3 days সিকনেস, 3 দিনের জ্বর। 3 দিন কিন্তু গরুটা একটু কম খাবে। জ্বরে অনেক সময় হাঁপাতে পারে, জ্বর অনেক বেশি হলে শ্বাসকষ্ট হতে পারে, মুখ দিয়ে লালা আসতে পারে, নাক দিয়ে পানি ঝরতে পারে, মানে তরল পদার্থ এবং কিছুটা মানে সলিউশন মানে ন্যালটা ন্যালটা ভাব, হ্যাঁ এরকম কিছুটা পানি আসতে পারে নাক দিয়ে, এটা স্বাভাবিক পরিস্থিতি। আমার গরুটা তাই এসেছে। তবে আমার গরুটার মুখ দিয়ে ফেনা আসেনি, তার কারণ আমি শ্বাসকষ্ট আসতে দিইনি, ফেনাও আসতে দিইনি। আমি মূলত কালকে রাত 1টা-1:30টা পর্যন্ত এর সঙ্গে ছিলাম, যেহেতু 11টা থেকে 2-3 ঘন্টার পিছনে সময় দিয়েছি। মূলত রাত্রেই পানি দিয়েছি 2বার, সকালবেলা আবার পানি দিয়েছি, আবার দুপুরবেলা এখন কাজের ছেলেটা দিয়ে পানি দিয়ে নিলাম। তার কারণ এই রোগের মূলত প্রধান যেটা ওষুধ সেটা হচ্ছে তাপমাত্রা কমানো, এনিওয়ে তাপমাত্রা কমানো। তার কারণ মানুষের যদি বাচ্চাদের, বিশেষ করে 1 থেকে 6 বছর বাচ্চা কিংবা 0 থেকে 6 বছর বাচ্চাদের হাইপোথ্যালামাস পুনর্গঠন না হওয়ার কারণে ব্রেন আসলে মানে জ্বর অনেক বেশি হলে ব্রেনের ওই জায়গাটা সিগন্যালটা ধরে রাখতে পারে না, মানে জ্বরের তাপমাত্রাটা ধরে রাখতে পারে না, এর জন্য সিগন্যালটা চেঞ্জ করে ব্রেনের স্বাভাবিক তারতম্য হারাই ফেলে। এর জন্য তখন বাচ্চাদের খিঁচুনি হয়, বিশেষ করে 1 থেকে 6 থেকে 6.5 বছরের বাচ্চাদের খিঁচুনি হয়, যেটাকে বলে ফেব্রিল কনভেলশন কিংবা ফেব্রাইল কনভেলশন, যেটাই বলেন না কেন, মানে জ্বরের সঙ্গে খিঁচুনি। ঠিক গরুদেরও কিন্তু তাই হয়। এই হাইপোথ্যালামাস নামে যে অর্গানটা আছে সেই অর্গানটা পুনর্গঠন না হওয়ার কারণে অতিরিক্ত তাপমাত্রা আসলে রাইজ করলে গরুটা সেই তাপমাত্রাটা ধরে রাখতে পারে না। এর কারণেই গরু তৎক্ষণাৎ পড়ে যায়, ছটপট করে অজ্ঞান হয়, কিংবা মুখ দিয়ে লালা আসতে পারে, শ্বাসকষ্ট আসতে পারে এবং গরু কোনো এক সময় স্টপ করে মারাও যেতে পারে। এর জন্য সর্বোপরি প্রথম যেটা চিকিৎসা সেটা হচ্ছে গরুর সংস্পর্শে থাকুন, সবসময় মিটার দিয়ে জ্বর মাপুন, বিশেষ করে মলদ্বারে। আর জেনারেল তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা গরুর জন্য মূলত যেহেতু রেকটাম মানে মলদ্বারে, সেক্ষেত্রে পায়ুপথের তাপমাত্রা হচ্ছে 102 ডিগ্রি। আর এই গরুগুলোর জ্বর সাধারণত 106 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। মূলত তার চেয়েও বেশি হলে করে পরে গরুর ক্ষয়ক্ষতিও হতে পারে।
আর গরু একটু কম খাবে, তাকে তরল জাতীয় খাবার দিতে হবে, ঘন ঘন যেন খাইতে পারে। পানি জাতীয় খাবার বেশি করে, বিশেষ করে ঠান্ডা পানি বেশি খাবে, আর গায়ে ঠান্ডা পানি ঢালতে হবে। এবং মাথার ঠিক এই জায়গাটায়, হাইপোথ্যালামাস যে জায়গাটায় থাকে, এই যে এই জায়গাটায় শিং এর নিচে এই জায়গাটায় প্রচুর পানি ঢালতে হবে। অন্তত 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট পানি ঢালতে পারেন। অনেকে আধা ঘন্টাও ঢালতে পারেন যদি তাপমাত্রা বেশি থাকে। তাপমাত্রার উপর ভেরিয়েশন করে পানি ঢালবেন। তবে কোনো অবস্থাতেই যেন শ্বাসের সাথে, নাকের সাথে পানি ভিতরে না যায়, সেই দিকটা অবশ্যই একটু অবজারভেশন করবেন কিংবা খেয়াল রাখবেন। পরবর্তীতে দেখা গেল যে একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক যদি আপনাদের এলাকায় থাকে, ওনাকে ডাকবেন এবং বডি ওয়েট অনুযায়ী ডোজের শিডিউল মেনটেন করে ইনজেক্টেবল ফ্রমেজান আর ট্যাবলেট ফ্রমেজান। আমি অবশ্য এইগুলো গরুকে অ্যামক্সাসিলিনের উপরে যাচ্ছি না। ধরেন মক্সিলিন ভ্যাট, অ্যামক্সাসিলিন ভ্যাট জাতীয় ঔষধ যেগুলো রয়েছে, সেগুলো আসলে ক্লাভোনিক অ্যাসিড সহ আরেকটা ওষুধ বাইরে হয়েছে, মক্সিলিন ভ্যাট সিবি কিংবা মক্সিলিন সিবি ভ্যাট ডিএস জাতীয়। এগুলো সকালে একটা, রাত্রে একটা করে খাওয়াইতে পারেন। আর ফিলিন যদি হয় তাহলে 2টা করে সকালে, 2টা করে রাত্রে। আর তার সঙ্গে ব্যথানাশক ঔষধ এবং প্যারাসিটামল যদি এই ধরনের গরুকে দেন, অন্তত 3 থেকে 4টা দিতে হবে। মানে 2-এর উপরে 3 থেকে 4টা প্যারাসিটামল একসঙ্গে দিতে হবে, যেটা 8 ঘন্টা কিংবা 12 ঘন্টা অন্তর। জ্বরের তাপমাত্রা মাপবেন, মেপে তারপর প্যারাসিটামল দিবেন। 3 দিন টোটাল গরুটা অবজারভেশন করবেন। আপনাদের গরু সুস্থ থাকবে আপনার সতর্কতার উপর। আপনি যখন সতর্ক থাকবেন তখন আপনার গরু থাকবে সুস্থ। তাপমাত্রা যখন নামবে না, দেখা গেল তাপমাত্রা অনেক হাই হয়ে গেছে, কোনো অবস্থাতেই নামতেছে না, তখন মানুষের প্যারাসিটামল সাবজিরো যেগুলো রয়েছে 500 mg, সেগুলো 3 থেকে 4টা দেন, 5টা দেন, কোনো সমস্যা নেই। মলদারে দিয়ে দেন, আস্তে আস্তে তাপমাত্রা কমবে। প্রয়োজনে আমি এই গরুটা যেটা করেছি সেটা হলো যে গায়ে পানি দিয়েছি এবং ভিজা কাপড় দিয়ে গাটা মুছে দিয়েছি, মাথায় প্রচুর পানি দিয়েছি, হ্যাঁ, এবং পরবর্তীতে দেখা গেল সব জায়গায় মুছে দিয়েছি। আমার গরুটা এখনও পূর্ণাঙ্গ সুস্থ হয়নি, তবে বলা চলে যে মোটামুটি কালকে তো রাতের বেলা আমি যখন আসলাম তখন সে দাঁড়াইতেই পারতেছিল না, অনেক কষ্ট করে দাঁড়াইছিলাম। তার কারণ সে কিন্তু আমার কথা শুনে, কথা বুঝে। তাকে যখন আমি বলি যে কালু দাঁড়াও, সে কিন্তু দাঁড়াবে, কালু শুয়ে যাও, সে কিন্তু শুয়ে পড়বে। তার কারণ সে একটা অলরেডি শিকারি হয়ে গেছে। তার নাম ধরে ডাকলেই সে বুঝতে পারে যে সে আমাকে ডাকতেছে। আমি যখনই খামারে আসবো ও শুয়ে থাকবে, আমি বলবো যে কালু ওঠো। সেকেন্ড টাইম আর বলতে হবে না, এক কথা বলবো, সে উঠবে। ওঠার পরে সে মাথা আগে দিবে, যে হয়তো কোনো খাবার টাবার দিলে সে খেয়ে নেবে। খেয়ে আবার একটু রাগও বেশি, একটু খাওয়াটাও কম হলে মাথা কাল্লা খুব মানে আশরাআশরি করে আর কি। এটা স্বাভাবিক নিয়ম, পোষা গরুতে এই ধরনের ঘটনা ঘটে। অল টাইম বাতাসের সংস্পর্শে রাখবেন, বিশেষ করে ফ্যানের বাতাসের সংস্পর্শে রাখবেন। আমি বৈদ্যুতিক পাখা সবসময় তার নিচে রেখেছি, মানে উপরে রেখেছি, যেন বাতাসটা তার শরীরে যায় এবং তাপমাত্রাটা উড়িয়ে যায়। তাপমাত্রাটা কম থাকলে গরুটা আলটিমেটলি সুস্থ হয়ে যাবে। তবে অ্যান্টিবায়োটিক কিন্তু খুব একটা বেশি গ্রহণযোগ্য নয় এই ক্ষেত্রে। তবে জীবন রক্ষার্থে অ্যান্টিবায়োটিকের কিন্তু কোনো বিকল্পও নেই। অনেক সময় ভাইরাল ফিভারে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ইউজ করলে গরুর খাবারের পরিস্থিতি কিংবা খাবার রুচি একদমই কমে যায়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সাথে সাথে আপনারা বায়োগার্ড, বায়োল্যাক্ট জাতীয় ট্যাবলেট সকালে 2টা, রাত্রে 2টা, তার সঙ্গে রুমেন না দিয়ে যদি রুমেন দেন, হ্যাঁ, পাউডারগুলো ওই ছোটো ছোটো যেগুলো জাইমোভেট জাতীয়, মানে যেগুলো হজম রুচি এবং খাদ্যর একটু ঘাটতিটা মানে দ্রুত করবে আর কি, রুচিটা নিয়ে আসবে। তার কারণ এই ক্ষেত্রে রুচি কিন্তু অনেকটাই কম থাকে। আর অ্যান্টিবায়োটিক কিংবা প্যারাসিটামল এটা তো প্রাকৃতিক জিনিস, যখন আপনারা কৃত্রিম কোনো কিছু শরীরে প্রয়োগ করবেন তখন আলটিমেটলি রুচিটা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে রুচিটা রিকভার করার জন্য অবশ্যই আপনাদেরকে ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রোডাক্টগুলো রয়েছে এবং হজম এবং রুচিবর্ধকের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে হবে। যেগুলো ভেটেরিনারি রয়েছে, জাইমোভেট, তারপর হচ্ছে বায়োল্যাক্ট, এই জাতীয় ওষুধগুলো আপনারা দিবেন সকাল বিকাল, যেন তার রুচিটা ঠিক থাকে এবং রুমেনটা ঠিক থাকে, গ্যাস যেন পেটে না হয়। আর খাওয়া কিন্তু পরিমাণ মতো সে খাবে, যতটুকু খাইতে চায় ততটুকু দেবেন। এক্সট্রা কোনো ফিড কিংবা বাইরের কোনো তেমন মানে উত্তেজক খাবার দেওয়ার কোনো দরকার নেই। এই যে দেখুন, এখনও কিন্তু তার পায়ে ব্যথা করতেছে, হ্যাঁ, তার পা আসলে আমরা জানি যে সামনের দিকে কিংবা পিছনের দিকে 1-2টা করে পা খুঁড়িয়ে হাঁটতে পারে, কিন্তু আমার এই গরুটার বেলা দেখছি আমার সবগুলো পায়ে সে কিন্তু খুঁড়াচ্ছে, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে দাঁড়াইতেই পারতেছে না, আর দাঁড়াইলে অনেক সময় শুইতে পারতেছে না। এই যে দেখুন তার চলার গতিবিধি, আলটিমেটলি সে কিন্তু জাবর কাটতেছে, সুস্থতার লক্ষণ কিন্তু অলরেডি শরীরে চলে আসছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমে এবং চিকিৎসায় মোটামুটি সুস্থর পথে, হয়তো
আগামীকালকে তার 72 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, এটা 3 ডেজ সিকনেস, 48 মনে করেন যে অন্তত 3 দিন লাগবেই। সেক্ষেত্রে 72 ঘন্টার বিকল্প নেই, 72 ঘন্টার মধ্যেই গরুটা সুস্থ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে সে খাবে। তবে এই সমস্যা রিকভার করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা লিভার টনিক দিতে হবে এবং 1 থেকে 2 লিটার জিঙ্ক খাওয়াতে হবে, যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে শরীরের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা দ্রুত পূরণ হয় অথবা রিকভার হয়, যেটা বলেন না কেন। এই কাজটার কোনো বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, এই গরুটা প্রায় আমার কাছে 1 বছর থেকে আমি লালন পালন করতেছি, আল্লাহর মর্জি আপনাদের দয়। আমি মাত্র 65,000 টাকায় গরুটা কিনেছিলাম। মাশাল্লাহ, এখন যদি আমি গরুটা বিক্রি করি 1,30,000 থেকে 1,40,000 টাকার কম না, মাত্র 2 দাঁতের গরুটি। এই গরুটা নিয়ে আমার অনেকটা স্বপ্ন রয়েছে। তো যা হোক, আমি এগিয়ে যেতে চাই স্বপ্ন নিয়ে, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমি চেষ্টা করব মূলত সর্বোপরি সব ধরনের চিকিৎসা সঠিকভাবে দেওয়ার এবং সঠিকভাবে করার। সুপ্রিয় দর্শক, এছাড়াও রয়েছে আরও কিছু সংখ্যক গরু, এগুলো নিয়ে আমরা পুনরায় আপনাদের সামনে প্রতিবেদন আকারে প্রকাশ করব। এই গরুগুলো এদিকে ছিল, গরুগুলো ট্রান্সমিট করে আমরা আসলে এদিকে নিয়ে এসেছি। আপনাদের আজকের এই ভিডিওটি মূলত জাস্ট ডিজিজ এবং আমার যে এই খামারের গরুর রোগের বিষয়ে একটু আলোচনা করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করবো আজকের এই প্রোগ্রামটি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।